This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন দুলাল সরকার খুনের দিকেই প্রথমে নজর রাখবো, কারণ দুলাল সরকার খুনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল 2 মাস আগে থেকেই। ব্লুপ্রিন্ট করে স্বপন করে অস্ত্র জোগাড়, বিহার থেকে দুষ্কৃতী ভাড়া করে কৃষ্ণ রজক ওরফে রোহন, যে কৃষ্ণ রজকের নাম বারবার উঠে এসেছে এবং এই মুহূর্তে ব্লুপ্রিন্ট তৈরি করেছিল স্বপন, অস্ত্র জোগাড় করেছিল সে। বিহার থেকে দুষ্কৃতীদের ভাড়া করে আনে কৃষ্ণ রজক ওরফে রোহন। দুলালের বাড়ির কাছেই ঘাঁটি গাড়ে বিহারের দুষ্কৃতীরা, নজর রাখে দুলালের প্রত্যেকটা পদক্ষেপের দিকে, রীতিমতো রেকি করে দুলালের উপরে হামলা চালানো হয়। এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর, দুলাল খুনের প্রস্তুতি শুরু 2 মাস আগে থেকেই এই প্রস্তুতি কাজ শুরু হয়ে গিয়েছিল। ভাবতে পারেন দুলাল সরকারকে খুন করা হলো বারবার, যার খুনের পেছনে বড় মাথার কথা উঠে আসছে, বারবার বলা হচ্ছে এর পেছনে অনেকে দাঁড়িয়ে রয়েছে এবং বেশ কিছু বড় মাথা রয়েছে এর পেছনে। এখন সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য TV9 বাংলার হাতে। ব্লুপ্রিন্ট করেছিল স্বপন, অস্ত্র জোগাড় করেছিল স্বপন এবং বিহার থেকে দুষ্কৃতীদের ভাড়া করে নিয়ে এসেছিল কৃষ্ণ রজক। নিউজরুম থেকে আমাদের সহকর্মী সিজার মন্ডল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সিজার, তুমি যেমনটা বলছিলে এর আগে যে 2 মাস আগে প্রস্তুতি শুরু হয়েছিল ঠিকই, কিন্তু তার আগে প্রায় 1 থেকে 1.5 বছর আগে থেকে এই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। দুলালকে কেন খুন করা হলো, এর পিছনে কি মোটিভ? দেখো, প্রাথমিকভাবে 7 জন, যারা 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে তিওয়ারি সহ, তাদেরকে জেরা করে যেটা জানা যাচ্ছে যে গত 3 বছর ধরে তেওয়ারি ব্রাদার্সের, কারণ তেওয়ারিতে 3 ভাই যে একাধিপত্য চালাতো, রেলের টেন্ডার থেকে শুরু করে, রেলের ঠিকাদারি থেকে শুরু করে, রেলের মালপত্র লোডিং আনলোডিং থেকে শুরু করে বেআইনি বিভিন্ন ব্যবসার যে তাদের একাধিপত্য ছিল, যেটা মাসে প্রায় 40 থেকে 45 লক্ষ টাকা যেখান থেকে রোজগার হয়, সেটায় থাবা বসিয়েছিল বাবলা সরকার। এবং সেখানে অবশ্যই কোথাও রাজনীতিযুক্ত, কারণ রাজনৈতিকভাবে বাবলা সরকারের আধিপত্য বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবসাতেও তার আধিপত্য বাড়ছিল এবং কার্যত সাম্রাজ্য হাতছাড়া হয়ে গেছিল তিওয়ারি। এবং তার নরেন্দ্রনাথ তিওয়ারির সাম্রাজ্য হাতছাড়া হওয়া থেকেই কিন্তু এই গ্রাসটা জন্ম নেয় এবং 1.5 বছর আগে থেকে পরিকল্পনা হয় যে কিভাবে বাবলা সরকারকে পথ থেকে সরানো হবে। এবং সেখানেই তারা স্বপন শর্মার সঙ্গে প্রথম যোগাযোগ করে। স্বপন শর্মা ওই এলাকার কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত। এই ভেটারেন দুষ্কৃতীকে ব্যবহার করা হয় মূলত পরিকল্পনা করতে, এবং সেই পরিকল্পনা অনেক বেশি কংক্রিট হয় 2 মাস আগে। এবং 2 মাস আগে কংক্রিট হওয়ার পেছনেও রয়েছে বাবলা সরকারের পুরনো যে অনুগামী কৃষ্ণ রজক ওরফে রোহন, তার সঙ্গে বাবলার বিরোধবাদে একটা জমিকে কেন্দ্র করে রোহনের অভিযোগ, রোহনের একটি জমি বাবলা সরকার বিক্রি করতে দিচ্ছিল না, ঘুরপথে সেই দখল করে নেওয়ার চেষ্টা করছিল। সে তিওয়ারির সঙ্গে যোগাযোগ করে এবং এই রোহনকে ব্যবহার করে বিহার থেকে হিটম্যান বা যারা হায়ার্ড কিলার, সুপারি কিলার, তাদেরকে ভাড়া করা হয় এবং 2 মাস আগে থেকে তাদের প্রত্যেকটা মুহূর্তের বাবলা সরকারের গতিবিধি রেকি করা শুরু হয়। তার বাড়ির কাছেই থাকার বন্দোবস্ত করে দেওয়া হয় এবং ফাইনালি এই অপারেশনটা তারা সাকসেসফুলি করে। এবং সেই জায়গা থেকে একদিকে স্বপন শর্মা, একদিকে রোহন, এই দুটো গ্রুপকে নিয়ে সামগ্রিক 50 লক্ষ টাকার বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু এখানেই আরেকটা বড় প্রশ্ন উঠে আসছে, এই তিওয়ারির বর্তমান যে আর্থিক অবস্থা, সেই জায়গায় দাঁড়িয়ে 50 লক্ষ টাকা বাবলা সরকারকে খুন করার দেওয়ার জন্য বরাদ্দ দেওয়ার মতো ক্ষমতা, আর্থিক ক্ষমতা তার কি আদৌ ছিল? আর এখানেই কোথাও ফাম্বল করছেন পুলিশ কর্তারা। তারা কোথাও সন্দেহ করছেন হয়তো মাস্টারমাইন্ড তিওয়ারি, কিন্তু তার পেছনে টাকার যোগান অন্য কেউ দেবে বলে কোনো প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই কারণেই এই বড় অপারেশনে নেমেছিল তিওয়ারি এবং স্বপন শর্মা। আর সেখানে দাঁড়িয়েই এই টাকার যোগান কে দিত তাকে খুঁজে বের করা জরুরি মনে করছেন গোয়েন্দা। একেবারে সিজার, টাকার যোগান কে দিত সেই বিষয়টা গোয়েন্দারা, পুলিশ সে বিষয়ে নজর রাখছে এবং সে বিষয়ে তারা তদন্ত করছে। কিন্তু আরও একটা প্রশ্ন কিন্তু এখানে সামনে আসছে, এই যে বিহার থেকে দুষ্কৃতীদের আনা হলো, দুলাল সরকারের বাড়ির পাশে তাদেরকে থাকার ব্যবস্থা করে দেওয়া হলো, তারা নিত্যদিন পার্টি করে গেল এবং প্রতিবেশীরা তারা কিন্তু একে একে প্রতিবাদ জানালেন, কিন্তু তারা ভয়তে মুখ খুললেন না। এই ঘটনা থেকে কি সিসিটিভি ফুটেজ, পুলিশের ভূমিকা, প্রশাসনের ভূমিকা, এগুলো কি সামনে উঠে আসে না? দেখো, পুলিশের দাবি তাদের কাছে এইভাবে কোনো স্পেসিফিক এই ধরনের কোনো অভিযোগ আসেনি, এমনকি বাবলা সরকার নিজেও কোনোদিন জানাননি যে এরকম কোনো আশঙ্কা তিনি করছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের দাবি যে তাদের কাছে এরকম স্পেসিফিক ইনফরমেশন না থাকার ফলে এই ঘটনা ঘটেছে। তবে সার্বিকভাবে অবশ্যই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে, কারণ দিন দুপুরে যেভাবে খুন হয়েছে, যেভাবে বিহার থেকে হায়ার্ড কিলারদের নিয়ে আসা হয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের ইন্টেলিজেন্সের কোথাও তো ফেলিয়ার অবশ্যই রয়েছে যে ভিন রাজ্যের দুষ্কৃতীরা ঢুকছে, থাকছে, রেকি করছে, কিন্তু কোনোভাবেই পুলিশের নজর এড়িয়ে সমস্তটা হয়েছে।
বেশ বেশ, অনেক ধন্যবাদ সিজার, নজর রাখো তুমি। আর এই বিষয়ে বুঝতেই পারছেন যে রাজনৈতিক চাপানো তো শুরু হয়ে গেছে। কি বলছেন প্রাক্তন পুলিশ কর্তা, কি বলছেন বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিত্বরা, চলুন শুনি। নরেন্দ্রনাথ তেওয়ারি একসময় কিন্তু ইনফ্লুয়েন্স ছিল, দলীয় পোস্ট ছিল, এবং তার সাথে একটা লড়াই হয়, এবং এই যে টেন্ডার গুলো হয়, রেলওয়ে টেন্ডার ফেন্ডার থেকে প্রচুর টাকা আয় করে, এবং তার সাথে বিহারের একটা খুব সুন্দর যোগাযোগ ছিল, এবং এইটা সমস্ত কিছু নিয়ে এখন আজকে কিন্তু তাকে সরিয়ে দেওয়ার একমাত্র মূল লক্ষ্য হচ্ছে যে ওই জায়গাটা ফাঁকা হলে সে ওখানে নিশ্চিন্তে অর্থ উপার্জন করতে পারবে। জেলা সদর থেকে যদি কোনো একজন জেলার সদরের শহর সভাপতি মাসে 40 লক্ষ টাকা এইভাবে অবৈধভাবে রোজগার করে, তাহলেই যে অভিযোগ তোলাবাজি সিন্ডিকেটের অভিযোগ আমরা তুলি, আপনারা বিচার করুন। এবং এটা শুধু মালদা না, পশ্চিমবঙ্গের সমস্ত শহরের, সমস্ত ব্লক শহরের একই অবস্থা। নন্দ তেওয়ারি সে অনেকটা করে ফেলেছিল, স্ক্র্যাপ ট্র্যাপ ইত্যাদি রেল ফেল করে সে 40-50 লাখ টাকা কি 1 কোটি টাকা মাসে অনেক করছিল, সেইটাতে ঘা পড়ে যাচ্ছে। আবার বাবলা সরকারও যাচ্ছিল, তৃণমূলের নেতা হয়ে ফুলে ফেপে উঠেছে, আবার নতুন করে ফুলে ফেপে উঠতে চাইছে। এই ভাগটা আরো বড় নেতারা কতটা পাবে, কে পাবে, কিভাবে পাবে। শুধু তার সঙ্গে মজার যেটা দেখার সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী বললেন অপদার্থ এসপি ডিএম তারাও কি ভাগের মধ্যে ঢুকে পড়েছেন। বড় মাথা বলতে কি তাদেরকেও ধরা হচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছেন একটা কংক্রিট প্রস্তুতি শুরু করা হয়েছিল 2 মাস আগে থেকে। ঠিক এই কাজের জন্য যে ব্লুপ্রিন্ট তৈরি করা প্রয়োজন, যা অস্ত্র জোগাড় করা প্রয়োজন, এই কাজগুলো করেছিল স্বপন শর্মা। পাশাপাশি দুষ্কৃতীদের ভাড়া করে আনা হলো কোথা থেকে, সেই বিহার কানেকশন, বিহার থেকে দুষ্কৃতীদের ভাড়া করে আনা হলো। আমাদের সহকর্মী শুভতোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। শুভতোষের কাছ থেকে আরো একটু ডিটেলে জানবার চেষ্টা করবো যে শুভতোষ, এই যে বিহার থেকে দুষ্কৃতীদের ভাড়া করে আনা হলো, তুমি বলছিলে যে এরা এসে এখানে পার্টি করেছে, দিনের পর দিন সময় নষ্ট করেছে, কিন্তু পুলিশের নজরে কিন্তু এরা পড়েনি কেন? দেখো, পুলিশের নজরে এরা পড়েনি, এটা একটা বড় প্রশ্ন। কারণ যেখানে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী নিজেও আগে বলেছিলেন যে বিভিন্ন সময় নাকি নরেন্দ্রনাথ তিওয়ারি বলেছিলেন তাকে শেষ করে দেব, হুমকি দিয়েছিলেন এবং এর পাল্টা দেখে নেব, এই ধরনের মন্তব্য করেছিলেন। যদিও জেলা তৃণমূলের সভাপতি তিনি বলেছেন এটা তার নিজের কাছে তিনি রেখেছেন, দলের বা কাউকেই তিনি কিন্তু এই বিষয়ে জানাননি। ফলে পুলিশের তরফ থেকেও কেন এই বিষয়ে নজরদারি করা হয়নি, এটা একটা বড় প্রশ্ন। তোমাকে বলি যে এই যে এলাকাটা এই যে ঝলঝলিয়া মহানন্দা কলোনি 22 নম্বর ওয়ার্ড সংলগ্ন বা স্টেশন সংলগ্ন এলাকা, এখানে কিন্তু শুধুমাত্র মাসে 40 লক্ষ টাকা রোজগার হবে এই জন্যই খালি হামলা বা সাট্টা জুয়া এখানে কোনো ঠেক হয় না। এবং তোমাকে বলছি যে এখানে মূলত যে মোটিভ যেটা সামনে এসে গেছে ইতিমধ্যে, সেটা হচ্ছে যে জমির থেকে যে টাকা কেউ কোনো বড় বড় সংস্থা যখন এখানে এসে কোনো রকম কিছু করছে, সেটা শপিং মল হোক, কোনো বিরাট কোনো দোকান হোক, সে রেস্টুরেন্ট হোক, হোটেল হোক, সেটা এখানে করতে গেলে সেখানে দুলাল সরকারের কথা ছাড়া সেখানে তারা করতে পারতো না। ফলে পুরো আধিপত্য বিস্তার। এবং তোমাকে যদি বলি যে আরেকটু পেছনে দেখা যায় যে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী যখন বাম আমলে শৈলেন সরকার, তখন তাদের অনুগামীরা এই চত্বরে ঢুকতে পারতেন না। সেখানে একজন ডন ছিলেন, তিনি হচ্ছেন প্রদীপ কর বা বাপি করের নামে এখনো বিভিন্ন জায়গায় মূর্তি আছে। সেই বাপি করের হাত ধরে এই নরেন্দ্রনাথ তিওয়ারি উঠেছিল এবং সেই নরেন্দ্রনাথ তিওয়ারি পুরো সেই বাপি করের কথা আগেও বারবার শোনা গেছে, তুমি নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমায়। দেখুন, বিহার থেকে এই যে দুষ্কৃতীদের ভাড়া করে আনা হলো এবং এই ঘটনার সাপেক্ষে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে, কিন্তু আরো একটা খবরে কিন্তু এই মুহূর্তে আমাদের নজর রাখতে হবে, কারণ বারবার আমরা দেখছি বিজিবি আক্রমণ করছে বিএসএফ কে। চলুন দেখব। আর এবারে কাঁটাতার দিতে গিয়ে একাধিক অরক্ষিত সীমান্ত, সেই সীমান্ত বরাবর বারবার বাধার মুখে পড়ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ঠিক এই অবস্থায় বসে না থেকে অ্যাকশনে নেমে পড়লো বিএসএফ। বর্ডার আউটপোস্ট পেট্রাপোল সীমান্ত থেকে বর্ডার আউটপোস্ট জয়ন্তীপুর পর্যন্ত, অর্থাৎ একেবারে পেট্রাপোল থেকে জয়ন্তীপুর পর্যন্ত নিজেদের কাজ সেরে ফেললো সীমান্তরক্ষী বাহিনী। একটা বড়সড় সাফল্য, একটা বড়সড় কাজ তারা কিন্তু এই মুহূর্তে করে ফেলেছে। এই গোটা অংশ যতটুকু অরক্ষিত এলাকা রয়েছে সেখানে ফেন্সিং বা কাঁটাতার দেওয়ার জন্য জমি চিহ্নিত করে
অরক্ষিত 11 কিলোমিটার অংশে বাঁশ লাগিয়ে দিল বিএসএফ, অর্থাৎ ভারতীয় জমি একেবারে সুরক্ষিত করে ফেললো বিএসএফ। আর এখানেই শেষ নয়, কাঁটাতার লাগানোর সময় যাতে কেউ বাধা দিতে না পারে এবং বর্তমানে অস্থায়ী রূপে লাগানো থাকা এই কাঁটাতার সেটাকে কেউ যাতে কাটতে না পারে তার জন্য অত্যাধুনিক সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে সীমান্ত জুড়ে। নির্দিষ্ট অংশ অন্তর অন্তর ট্রিপ ফ্লেয়ার নামক একটা যন্ত্র লাগানো রয়েছে। এই যন্ত্রের বৈশিষ্ট্য কি? কাঁটাতার কাটতে এলেই ওই যন্ত্র থেকে বেরোবে আগুন এবং ধোঁয়া, তখনই সতর্ক হবেন বিএসএফ জওয়ানরা। বুঝতে পারছেন যে কতটা সতর্কতা নেওয়া হয়েছে এই মুহূর্তে বিএসএফ এর তরফ থেকে। একের পর এক বিএসএফ কিন্তু নিজেদের কাজ সম্পূর্ণরূপে পরিষ্কারভাবে করে ফেলল এবং এই ট্রিপ ফ্লেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যন্ত্র, যে যন্ত্র লাগানো হয়েছে এই মুহূর্তে। ছবি দেখতে পাচ্ছেন, এই যন্ত্রের বৈশিষ্ট্যের ছবি দেখতে পাচ্ছেন যে কাঁটাতার কাটতে এলে ওই যন্ত্র থেকে আগুন এবং ধোঁয়া বেরোবে, সেই ছবি TV9 বাংলার পর্দায় এক্সক্লুসিভ এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার বা সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের অন্তর্গত BOP পেট্রাপোল 5 নম্বর ব্যাটালিয়নের অন্তর্গত এই সীমানা এলাকা। আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক অদূরে দেখা যাচ্ছে বাংলাদেশ যশোর জেলা। মূলত এইখানকার অন্যতম বড় সমস্যা হচ্ছে কাঁটাতার নেই, অর্থাৎ নন ফেন্সিং। কিন্তু সেই এলাকার নজরদারির জন্য ইতিমধ্যেই বিএসএফের তরফে একাধিক মডার্ন ইকুইপমেন্ট ব্যবহার করা হচ্ছে, যেরকম ট্রিপ প্লেয়ার, টিভিজেড ক্যামেরা, বুম ক্যামেরা, বুলেট ক্যামেরা। মূলত বিএসএফের তরফে একাধিক ইকুইপমেন্ট ব্যবহার করে নজরদারি করা হচ্ছে যাতে কোনোভাবে অনুপ্রবেশ না করতে পারে। বাংলাদেশে আভ্যন্তরীণ পরিস্থিতি হোক বা অন্যান্য সময় পাচারকারীদের রুখতে একাধিক ইকুইপমেন্ট ইতিমধ্যে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে, বিশেষ করে ট্রিপ প্লেয়ার, যেখানে পা লাগলেই মূলত জানান দেবে বিএসএফ জওয়ানদের যে এখান থেকে অনুপ্রবেশ ঘটছে। আমার ক্যামেরা পার্সন অর্ঘ্যকে বলবো আরেকটা বিষয় দেখানোর জন্য। ইতিমধ্যে বিএসএফের তরফে জমি অধিগ্রহণ করা হয়েছে এবং তার নির্ধারণ করা হয়েছে এরকম বাঁশ দিয়ে। এখান থেকে ঠিক আমার ডান দিকে থাকা খালের ওখানে লাগানো হয়েছে আরেকটি বাঁশ, অর্থাৎ এইটুকু অংশে সম্পূর্ণ ফেন্সিং লাগানো হবে। ইতিমধ্যে জমি নেওয়া হয়েছে, কোথায় কোথায় ফেন্সিং ব্যবহার করা হবে তার জমি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। অর্ঘ্যকে বলবো ছবিটা দেখানোর জন্য। গোটা এলাকায় বিএসএফ জওয়ানরা রয়েছেন এবং নজরদারি চালাচ্ছেন, কোনোভাবে ইনফিল্ট্রেশন বা অনুপ্রবেশ না ঘটতে পারে। সব মিলিয়ে বিএসএফ সজাগ, কিন্তু সতর্ক হতে হবে গ্রামের বাসিন্দাদের, সতর্ক হতে হবে রাজনৈতিক নেতাদের, এমনই মনে করছেন বিএসএফ কর্তারা। বেশ কয়েকদিন ধরে যেমনটা দেখা যাচ্ছে যে বাংলাদেশিরা তারা উস্কানি দিচ্ছে, কাঁটা তারের বেড়া দেওয়ার কাজে বাধা দিয়েই ক্ষান্ত হচ্ছে না তারা। আর এবারে খোলা জায়গা দিয়ে রোহিঙ্গাদের ঢোকানোর চেষ্টার অভিযোগ উঠছে। হ্যাঁ, ঠিক এমনটাই মারাত্মক অভিযোগ মালদার সীমান্ত লাগোয়া গ্রামের বাসিন্দাদের। মালদায় ভারত বাংলাদেশ সীমান্তে ফের বিজেপির উস্কানি। বৈষ্ণবনগরে কাঁটা তার দেওয়ার কাজে বিএসএফকে বাধার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। এবার খোলা জায়গা দিয়ে রোহিঙ্গাদের ঢোকানোর চেষ্টার অভিযোগ, রোহিঙ্গাদের দিয়ে উত্তক্ত করার চেষ্টার অভিযোগ গ্রামবাসীদের। বৈষ্ণবনগর থানা এলাকার সুখদেবপুর বিওপির অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্ত। গত 3 দিন ধরে ওই এলাকার বিএসএফ বিজেপির মধ্যে টেনশন চলছে। 100 মিটার এলাকায় কাঁটাতার না থাকায় বিএসএফ এর নজরদারি এড়িয়ে নানা অপরাধমূলক ঘটনা ঘটছে। অভিযোগ চুরি, জমি থেকে ফসল কেটে নিয়ে যাচ্ছে ওপারের দুষ্কৃতীরা। এবার ওপারের রোহিঙ্গাদের এপারে অনুপ্রবেশের চেষ্টা চলছে। বিজেপির ফাঁপা আস্ফালনের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন স্থানীয়রা। হুড় লাগিয়ে তারা ঢোকার চেষ্টা করছে, মানে ওরা অনুপ্রবেশের চেষ্টা করছে। আচ্ছা, বাধা দিয়েছে কাজে বাধা দিয়েছে যে সকাল থেকে ওই 11টা থেকে কাজ বন্ধ হয়, সকালে দিয়ে কাজ করতে গেছিল। আমাদের জায়গাতে আমরা রাস্তা করব, তা বাধা দেনা বেলা 19 সরকারকে। আজকেও বিএসএফের সঙ্গে আমরা ছিলাম, অবশ্যই বিএসএফ যখন যেটা বলে সেটাই আমরা সবসময় প্রস্তুত। আচ্ছা, এই পথে কি চোরা কারবার হতো আগে? হ্যাঁ হতো, এখনো হয়। চোরা কারবার হচ্ছে, ওই জন্যই তো এটা তার ভাড়া, তার কাটা দেওয়ার বাড়ালি সব বন্ধ হয়েছে। ওই পারে লোকরাও কি আসলেই পারে? হ্যাঁ, তারপরে আচ্ছা, তারা বাধা দিচ্ছে কেন মনে হচ্ছে আপনার? বাধা দিচ্ছে তো আমাদের মাটিতে করছি, তাও বাধা দিচ্ছে। সীমান্তে অনুপ্রবেশ নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা, পাল্টা বিএসএফকে দুষছে রাজ্যের শাসক দল। মমতা ব্যানার্জি যে 600 কিলোমিটার জমি দেয়নি কাঁটাতারের জন্য, তারা দায়িত্ব নিয়েছে জনগণ যে আমরা চোরাচালানকারী, মানব পাচারকারী, গরু পাচারকারী এবং জামাত, জঙ্গিবাদ, মৌলবাদ সাইজ করার দায়িত্বটা বর্ডারের ভারতীয়রা নিয়েছে। বাংলাদেশ চাইছে পাকিস্তান এবং চীনের ইশারায়
ভারতবর্ষের সঙ্গে একটা উত্তেজনার বাতাবরণ তৈরি করবে। ভারতবর্ষের মানুষকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যাদের, সেই বর্ডার সিকিউরিটি ফোর্স রাজ্যের সাথে আলোচনা না করে 15 কিলোমিটারের জুরিসডিকশনটা 50 কিলোমিটার করে নিতে পারে, কিন্তু দেশের নিরাপত্তা দেওয়া, দেশের কাঁটাতারের বেড়া দিয়ে দেশের মানুষকে নিরাপদ রাখা, সেটা তারা করতে ব্যর্থ। এই রাজ্যে রাজ্য প্রশাসন আছে, তাই মানুষ নিরাপদে আছে। এই আবহে বর্ডার গার্ড অফ বাংলাদেশ এবং বিএসএফ এর মধ্যে প্রায় পৌনে 2 ঘন্টা বৈঠক হয়। বর্তমান পরিস্থিতিতে সম্পর্ক যাতে অটুট থাকে এবং কোনো রকম অনভিপ্রেত ঘটনা না ঘটে তা নিয়ে আলোচনা হয়। With the senior officers of BGB, and all kinds of issues were discussed in a very nice atmosphere. বাংলাদেশি দুষ্কৃতীরা রড লাঠি নিয়ে হামলা চালাচ্ছে। আইজির তরফে স্পষ্ট বলা হয় সুসম্পর্ক এবং সমন্বয় বজায় রেখে দুদেশের সীমান্ত রক্ষীতে তাদের দেশের সুরক্ষার দায়িত্ব পালন করতে হবে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে এই ধরনের বৈঠক আগামী দিনে আরও করা হবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।